হিস্ট্রি ইজ দ্য আনএন্ডিং ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। কে বলেছিলেন? ইয়েচকার। এমনই একটা ঘটনা বলবো যেটা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অর্থাৎ তৈমুর লং এবং জোসেফ স্ট্যালিন এর সঙ্গে সম্পর্ক রয়েছে। এর জন্য বলা হয় হিস্ট্রি ইজ দ্য আনএন্ডিং ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। তাহলে কি ছিল ঘটনাটা? অবশ্যই আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। একটা কবরে লেখা ছিল, একটা ওয়ার্নিং লেখা ছিল, যে মৃত্যুর পরও তার কবরে সেই ওয়ার্নিং দিয়ে গিয়েছিল যে তার শান্তি যাতে কেউ বিঘ্নিত না করে। লেখাটা কি ছিল বলছি। আমার কবরের শান্তি বিঘ্নিত করো না। এর অন্যতা হলে তোমরা পাবে আমার চেয়ে আরও নৃশংস এক হত্যাকারী। লেখাটা পড়লেন কে? পড়লেন জোসেফ স্ট্যালিন। তারপর হেসে উড়িয়ে দিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1941 খ্রিস্টাব্দের 20শে জুন তখন সমগ্র বিশ্ব উত্তাল। এর ভেতর উজবেকিস্তানের সমরখন দখলে এসেছে সোভিয়েত প্রধান জোসেফ স্টালিন। সমরখন দখল করেই একটি কবর খুঁড়ে লাশটা বের করতে বললেন স্টালিন। কবরের ফলকে লেখা কথাগুলি তাকে কোনোভাবেই বিচলিত করতে পারল না। স্থানীয় আদিবাসীরা তাকে জানালেন এটি কোনো সাধারণ লোকের কবর নয়, কবরটি কুখ্যাত শাসক তেমারলিন এর। নামটা অবশ্য আদিতে ছিল তৈমুর লং, কুখ্যাত সেই বিকৃত মস্তিষ্ক শাসকের। উচ্চারণ বিকৃতিতে হয়ে গিয়েছিল তেমারলিন। স্টালিন নিজেও বেশ প্রতাপশালী শাসক ছিলেন। এসব কথাকে তার মনে হলো কুসংস্কার ছাড়া আর কিছু না, সবই মনের ভয়, ভয় থেকে জন্মানো কুসংস্কার। স্টালিনের নির্দেশে খোলা হলো কফিন। 536 বছরের ঘুম ভেঙে কি আবার জেগে উঠল তৈমুরের নৃশংসতা। এবার কি হয়েছিল ঘটনাটা? সেই ওয়ার্নিংটা ছিল আমার কবরের শান্তি বিঘ্নিত করো না, অন্যথায় আমার চেয়ে আরো ভয়ঙ্কর নৃশংস দখলদারীদের তোমাদের মোকাবেলা করতে হবে। এর ঠিক দুদিন পর অর্থাৎ 22শে জুন কাকতালীয়ভাবে সেখানে আগমন ঘটে হিটলারের। সোভিয়েত রাশিয়ার সৈন্যরা একের পর এক মারা পড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় মিত্রশক্তি। তবে নৃশংসতার বিচারে হিটলার তখনও তৈমুরের ধারে কাছেও পৌঁছাননি। তৈমুর লং কে ছিলেন আর কি কারণে তার কুখ্যাতি, সেসব একটু জেনে নেওয়া যাক। তার দলের সঙ্গে থাকা তৈমুর লং শস্য, মালামাল, সোনাদানা, গবাদি পশু, ভেড়া, ছাগল সব কিছুই তারা ডাকাতি করত। পরে একদিন একটি ভেড়া চুরি করতে গিয়ে দুটো তীরের আঘাতে তার শরীরের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়। ডান পা হয়ে যায় প্রায় অচল। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো তাকে। আর ডান হাতের দুটো আঙ্গুলও তিনি হারান। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন বলে তার নাম হয় ল্যাংড়া তৈমুর ওরফে তৈমুর লং। লং কথাটার অর্থ হচ্ছে ল্যাংড়া। পরে বিকৃত উচ্চারণের বাইরে তা হয় তেমারলিন। শারীরিকভাবে অর্ধপঙ্গু হয়েও তৈমুর লং অবশ্য থেমে থাকেননি। তার ধূর্ততাকে ব্যবহার করে তিনি একসময় তুর্কি সেনাবাহিনীর প্রধান হন। ঘোড়ায় চেপে 10,000 সৈন্যসহ চাকতাই দখল করে নেন। তারপর খোয়ারিজম এবং উরগেঞ্জ দখল করে নেন। এরপর তিনি উপহার হিসাবে যখন ট্রান্সোজানিয়া পেয়ে যান, তখন তার ধ্বংসযজ্ঞ শুরু হয় অটোমান সাম্রাজ্য দখলের মধ্য দিয়ে। এরপর তৈমুর তার নৃশংসতা চূড়ান্ত রূপ দান করেন। 1402 সালে প্রথম বায়াজিদকে পরাস্ত করে তৈমুর অটোমান সাম্রাজ্য দখল করেন। এরপর প্রথম বায়াজিদকে খাঁচায় বন্দি করে রাখা হয় আমৃত্যু পর্যন্ত।
ঘোড়ায় পা রাখার জন্য ব্যবহার করা হতো তার পিঠ। তার স্ত্রী ডেসপিনাকে রক্ষিতা বানানো হয় এবং অতিথিদের সামনে সম্পূর্ণ নগ্ন নৃত্যের জন্য ব্যবহার করা শুরু হয়। অনেকে ভাবতে পারেন, এমন তো মধ্যযুগে অনেক হয়েছে, রাজ্য দখল, সঙ্গে নারী দখল, কিন্তু তৈমুর তো তার গ্যাস চেম্বারে 60 লক্ষ মানুষ মারেননি। এক্ষেত্রে সময়টাও বিবেচনায় রাখতে হবে। আর সঙ্গে তৈমুরের বিষয়ে আর দুই একটা কথা জানতে হবে। যেমন 1398 সালে দিল্লি দখল করে 10,000 বন্দীকে এক নিমিষে হত্যা করে তার সৈন্যরা। 1401 সালে বাগদাদ আক্রমণ করে প্রতি সৈন্যকে নির্দেশ দেন 2টো করে মাথা তুলে আনতে, না পারলে তাদের নিজেরটা দিয়ে তা পূরণ করতে। 120টি টাওয়ার গড়ে উঠেছিল মাথার খুলি দিয়ে, প্রতিটিতে ছিল 90,000 খুলি। 1,08,00,000 মৃত মানুষের মাথা চোখের সামনে স্তূপ হয়ে টাওয়ার গড়ে উঠেছে তৈমুরের নির্দেশে। ভাবতেই হয়তো গায়ে কাটা দেবে। 1387-তে পারস্যের ইস্পাহান শহরে কর গ্রহীতাদের বিদ্রোহ দমনের জন্য পুরো শহরের সব মানুষকে হত্যা করেন তিনি। ঘোড়া ছুটিয়ে ঘোড়ার পায়ের নিচে জীবন্ত মানুষকে, শিশুকে, নারীকে হত্যা করেন। শিশুদের পিষে মারা হয়। এই দৃশ্য দেখার জন্য তাদের মায়েদের দাঁড় করিয়ে রাখা হয় হাত পা বেঁধে, তারপর তাদেরও পরিণতি হয় মৃত্যু। স্তালিন সব কিছুই জানতেন, তবে মৃত ব্যক্তির কোনো ক্ষমতা বা ভূতে তিনি বিশ্বাসী ছিলেন না, এবং আমরাও বিশ্বাসী না, আর আশা করি আমার দর্শকরাও এই ক্ষেত্রে বিশ্বাসী না। কিন্তু কি একটা কোইন্সিডেন্ট! তাই দুদিন পরই, অর্থাৎ 22শে জুন যখন হিটলার সোভিয়েত আক্রমণ করলেন, স্তালিন অসব কবর ফলকের লেখার কোনো গুরুত্বই দেননি। তবে এরপর থেকে ক্রমাগত পরিস্থিতি খারাপ হতে থাকে। হিটলারের চৌকুশ বাহিনী সোভিয়েতের বড় একটা অংশ দখল করে ফেলে, 50 লাখের বেশি সৈন্যকে আটক করে এবং 33 লাখের বেশি মানুষকে অনাহারে মরতে বাধ্য করে হিটলার সোভিয়েতের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেন। হিটলারের এই অভিযানের নাম ছিল অপারেশন বারবোসা। হিটলার দিনে দিনে ব্যাপকভাবে সফল হতে থাকেন, যেমনটা তৈমুর হয়েছিলেন। সোভিয়েত ইহুদিদের গ্যাস চেম্বারে পোড়ানো হয়, যেন তৈমুর লংয়ের কবর ফলকের লেখা সত্যি করেই হিটলারের মৃত্যুর প্রতিভূ হিসাবে হাজির হন। প্রায় 1.5 বছর পর 1942 সালের নভেম্বরে স্তালিনের নির্দেশে তৈমুরের লাশ আবারও কবরস্থ করা হয়। আতর, গোলাপ জল ও সব আবরণ দিয়ে ঠিকঠাক ব্যবহার করে তৈমুরকে আবারও শোয়ানো হয় এবং তার কবরে তাকে কবরস্থ করা হয় এবং বন্ধ করে দেওয়া হয় কাফিন। বলা হয়ে থাকে এরপর থেকেই আবার জয় শুরু হয় সোভিয়েত রাশিয়ার। 1942-এর 7ই জানুয়ারি সোভিয়েত জয় পায় কেস ব্লুতে। মূলত এখান থেকেই হিটলারের দুর্বল হয়ে পড়া শুরু হয়। 1943 সালে অপারেশন সিটাডেলেও তার হার নিশ্চিত হয়। পোল্যান্ডে রেড আর্মির বিপরীতে অপ্রত্যাশিতভাবে শোচনীয় পরাজয় ঘটে হিটলারের নাৎসি বাহিনীর। তবে কি সত্যি কাফিন খোলার সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে বেড়ানো আতর আর গোলাপ জলের ঘ্রাণ সঙ্গে নিয়ে এসেছিলেন তৈমুরের নৃশংসতাকেও? তার অভিশাপকে সত্যি করে হিটলারকে করে তুলেছিল তার চেয়েও বেশি ভয়ঙ্কর। আবার কবরটি বন্ধ করার সঙ্গে সঙ্গে থেমে যেতে লাগলো হিটলারের জয়রথ, যেন তৈমুরের শাপমুক্ত হলেন স্ট্যালিন এবং তাকে আবার কবরস্থ করায় আশীর্বাদ বর্ষিত হলো তার উপরে, এবং সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন হিটলার। কবর ফলকের আরেক পাশে লেখা কথাটারই যেন প্রতিফলন দেখা গেল পুরো ঘটনায়। কি ছিল সেই কথাটা? কি ছিল সেই লেখাটা? হ্যাঁ, এখনই বলছি। যখন আমি মৃত্যু থেকে জেগে উঠব, পৃথিবী আবারও কাঁপবে। যখন আমি মৃত্যু থেকে জেগে উঠব, পৃথিবী আবারও কাঁপবে। তাহলে একজন নৃশংস হত্যাকারী, অত্যাচারীর মধ্যেও ভবিষ্যৎবাণী করার মতো একটা
মানসিকতা, একটা বুদ্ধিমত্তা হয়তো লক্ষ্য করা যায়। যাই হোক, ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়। আর ইতিহাসের এমন কিছু ঘটনা যেটা ইতিহাস পাঠ্যপুস্তকের বাইরে, সেই বিষয়গুলি তুলে ধরার জন্যই হিস্ট্রি আইকিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন যাতে নোটিফিকেশনটা প্রথম আপনার কাছে পৌঁছায়। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।